নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আগামীকাল হচ্ছে নবান্ন অভিযান, আর সেই নবান্ন অভিযানের ঠিক আগে কুণাল ঘোষ একটি ভিডিও সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরলেন। আমরা দুটো ছবি দেখাচ্ছি দর্শক, ছবি দুটো দেখুন, কিছু বোঝা যাচ্ছে কিনা, যেন মনে হচ্ছে একই রকমের ছবি। ভিডিওতে যেটা দেখা গেছিল সেই ভিডিওর ফুটেজ আমাদের কাছে নেই, তবে যেটা বলা হচ্ছে যে ভিডিও ফুটেজে নাকি অনেককেই দেখা গেছে। কি দেখা গেছে? দেখা গেছে কুণাল ঘোষের বক্তব্য, দেখা গেছে যে সেখানে নাকি বিজেপির কিছু নেতা তারা আলোচনা করছিল, তারা কথা বলছিল, তারা বলছিল কি যে লাশ ফেলতে হবে, লাশ ফেলতে হবে, বডি চাই, বডি চাই, এই ধরনের বক্তব্য নাকি তারা করছিল এবং তারা প্ল্যান করছিল নাকি আগামীকাল একটা না একটা কিছু দুর্ঘটনা ঘটাবে। আর সেই ভিডিওটা ঠিক কুণাল ঘোষের হাতে চলে এলো, ভাইরাল হয়ে হোক বা যেভাবেই হোক। কুণাল ঘোষ তো সিআইডির থেকেও বড় অফিসার, তিনি সব কিছু জানেন, কোথায় কি হয় না হয়। শুধু আরজিকর কাণ্ডে তাদের যে ভূমিকাটা, সেটা তিনি আর বলতে পারছেন না। আরজিকর কাণ্ড তার বাড়ি থেকে একদম কাছে, এমন কিছু দূর নয়, অথচ সেইটার খবর তিনি রাখতে পারছেন না যে আরজি করে কারা রেপ করলো, কারা সেই ডাক্তারকে খুন করলো, সেখানে যে প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ওষুধ পাচার হতো, ডেড বডি পাচার হতো। এইগুলো কুণাল ঘোষের কাছে এইসব তথ্য নেই। কুণাল ঘোষের কাছে তথ্য আছে মেদিনীপুরে কে কি করেছে, কে কি বলছে, সেই তথ্য আছে। শুধু সেই তথ্য না, সেই তথ্য দেখে আবার পুলিশ দিনে দিনেই সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে ফেললো। হ্যাঁ দর্শক, কুণাল ঘোষ আজকে এই ধরনের ঘটনায় ঘটিয়েছেন। বলছেন দুজনকে গ্রেপ্তার করা হয়েছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে, এরা দুজনেই বিজেপি কর্মী। ধৃতদের নাম হচ্ছে বাবলু গঙ্গোপাধ্যায় এবং সৌমেন চট্টোপাধ্যায়। বাবলু ঘাটাল মহকুমার অন্তর্গত ঘাটাল থানার খড়ার পুরসভার 4 নম্বর ওয়ার্ডের একমাত্র বিজেপি কাউন্সিলর, তবে এখনো একজন পলাতক। তার নাম হচ্ছে বিপ্লব মাল। তিনি চন্দ্রকোনা 2 ব্লকের বিজেপির মন্ডল সভাপতি। দর্শক, আপনাদের মনে পড়বে খাসখালিতে কি ঘটনা ঘটেছিল সেটা আপনাদের মনে থাকবে। যে ভিডিওটা প্রকাশ করেছিলেন কে? আমাদের খোকা বাবু, পিসির ভাইপো, পিসির আদরের ভাইপো, অনেকে পিসির ছেলেও বলে থাকেন। তো সেই আবার আমরা দেখছি যে নবান্ন অভিযানটা এতটাই গুরুত্বপূর্ণ বিষয়, সেই কারণে আগের দিনকে একটা ভিডিও আবার প্রকাশ করতে হলো। বলছে কি, পুলিশ সুপার ধৃতিমান সরকার বলছেন যে ভিডিও প্রকাশ্যে আসার পরেই অভিযোগের প্রেক্ষিতে দুজনকে আটক করা হয়েছে। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলছেন একটা বড় চক্রান্ত চলছে কালকের মিছিল ঘিরে, শকুনের রাজনীতি করছে বিজেপি। ওরা বলছে বডি চাই। পরে তার বক্তব্যের সমর্থনে দুটি গোপন ভিডিও প্রকাশ করেছেন কুণাল। ভাবুন, কুণাল কত বড় সিআইডি, কত বড় পুলিশ অফিসার হয়ে গেছেন যে তিনি জানেন মেদিনীপুরে কারা ঘুচু করে কি বলেছেন, সেই বক্তব্য তার কাছে চলে এসছে ভিডিওতে। অথচ কুণাল এটাই জানে না আরজিকর কাণ্ডে কি হয়, কলকাতার বিভিন্ন হাসপাতালে কি কাণ্ড ঘটছে, সেই ভিডিওর ফুটেজ কুণালের কাছে আসে না। কেন? এই প্রশ্ন সাংবাদিকরা কেন করছে না কুণালকে, এটাই বোঝা দেয়। তবে হ্যাঁ, বাংলার সংবাদ মাধ্যম কিন্তু নবান্ন অভিযান নিয়ে একেবারে স্পষ্ট বক্তব্য। তারা কিন্তু নবান্ন অভিযান তুলে ধরবে, কারণ শাসক যেভাবে আড়াল করতে চাইছিল একের পর এক ঘটনা আরজিকরকে নিয়ে, সেটা কিন্তু আবার প্রকাশ্যে চলে এলো। দর্শক, এইবারে আমরা এক্সক্লুসিভ একটা ভিডিও দেখাবো। কুণাল ঘোষের ভিডিওটা তো আমরা দেখাতে পারিনি, দুটো ছবি দেখিয়েছি। আমরা দুঃখিত, কুণাল ঘোষের ভিডিওটা
এই মুহূর্তে ঠিকঠাক করে দেখাতে পাচ্ছি না বলে। তবে আমরা আর্যিকরের একটা ভিডিও দেখাবো, যেটা স্বনামধন্য চ্যানেল TV9 তারা এই এক্সক্লুসিভ সংবাদটি করেছে আজকে। এবং সেখানে কি বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে 3 ঘন্টা ধরে আর্যিকর হাসপাতালে কেউ ছিল না বলা হচ্ছিল, যে 3 ঘন্টা ধরে বাবা মাকে বসিয়ে রাখা হয়েছিল, মৃতদের পাশে যেতে দেওয়া হয়নি, যে 3 ঘন্টা সংবাদ মাধ্যমকে ঢোকার কোনো অনুমতি দেওয়া হয়নি, সেই 3 ঘন্টার মধ্যে একটি ভিডিও ফুটেজ প্রকাশ্যে এসছে, সেটা TV9 এর পর্দায় দেখানো হয়েছে আজকে এক্সক্লুসিভ নিউজ। সেখানে বলা হচ্ছে যে আইনজীবী শান্তনুদের উপস্থিতি, মৃতদেহ পাওয়া গেছে, তারপর সেখানে আইনজীবী কি করছিলেন 3 ঘন্টা ধরে শান্তনুদের, দেখতে পাওয়া যাচ্ছে প্রসূন চট্টোপাধ্যায়কে, দেখতে পাওয়া যাচ্ছে দেবাশিস সোম, তিনি তো আর্যিকরের কর্মরত নন, তাহলে তিনি সেখানে কি করছিলেন? প্রসূন চট্টোপাধ্যায়, যিনি ডেটা অপারেটর বিশেষ কাজ করেন, তিনি সেখানে কি করছিলেন? শান্তনু দে, যিনি আইনজীবী, তিনি ওখানে কি পরামর্শ দিচ্ছিলেন? এবং আরো অনেকে সেখানে উপস্থিত ছিল সেই 3 ঘন্টা ধরে। এই প্রশ্ন তুলেছে, এই প্রশ্ন উঠবে, এই প্রশ্ন মমতা ব্যানার্জির গদি টলিয়ে দেবে, কারণ মমতা ব্যানার্জির সরকার পুরো মিথ্যে কথা বলছে। বাংলার শত শত কোটি কোটি মানুষকে, সারা পৃথিবীর বাঙালিকে, ভারতবর্ষের মানুষদেরকে মিথ্যে কথা বলছেন। আর এই কুণাল ঘোষ, যিনি ভুয়ো ভিডিও দেখিয়ে বলছেন যে বিজেপি নাকি এইসব মতলব করছে, বিজেপি নাকি কালকে হামলা করবে, বডি চাইছে। বডি তো আপনারা প্রতিদিন নিখোঁজ করছেন, প্রতিদিন বডি পাচার করছেন, কোটি কোটি টাকার ওষুধ পাচার করছেন। আজকের এক্সক্লুসিভ নিউজ দর্শক, যেটা TV9 এর পর্দায় ভেসে উঠেছে, আমরা দেখাচ্ছি এই এক্সক্লুসিভ নিউজ। এরপর কুণাল ঘোষ কি বলে সেদিকে আমাদের চোখ থাকবে। দেখুন এক্সক্লুসিভ নিউজ। ভালো করে দেখুন, সেমিনার রুমে সেদিন ঢোকার মুখে শান্তনু দে, আইনজীবী শান্তনু দে। শর্মিষ্ঠা, এটা একটা ভিজুয়াল, যে ভিজুয়াল আমরা পেয়েছি, সেই ভিজুয়াল থেকে আমরা স্টিল ছবি দেখাচ্ছি, কিন্তু প্রশ্নটা হচ্ছে ভালো করে দেখা যাচ্ছে সেমিনার হলে শান্তনু দে কি করতে গিয়েছিলেন, আইনজীবী কি করতে গিয়েছিলেন। আরো বেশ কয়েকটা ছবি দেখাবো, আরো বেশ কয়েকটা ছবি দেখাবো। এবং এই যে ভিজুয়ালগুলো আমরা দেখছি, এটা কিন্তু সেই 3 ঘন্টার সময় যখন তিলোত্তমার বাবা মা পর্যন্ত সেখানে যেতে পারেনি। 3 ঘন্টার সময় তিলোত্তমার বাবা মা যখন পৌঁছতে পারেননি ওই প্লেস অফ অকারেন্সে, যেখানে পুলিশের সিল করে দেওয়ার কথা, সেখানে এনাদের ভিড় কেন? দেবাশিস সোম সেখানে কি করছিলেন? শান্তনু সেখানে কি করছিলেন? প্রসূন সেখানে কি করছিলেন? তারা কি কাজ করতে সেখানে গিয়েছিলেন? কি গুরুত্বপূর্ণ কাজ করতে গিয়েছিলেন? ওই 3 ঘন্টা নির্যাতিতা মৃতার বাবা মা সেখানে যেতে পারেননি, কিন্তু এরা সেখানে কেন গিয়েছিলেন? এই প্রশ্ন কিন্তু আমরা আরো একবার তুলছি। তার কারণ এই ঘটনায়, যে কারণে শর্মিষ্ঠা এরকম শুরুতেই বললো, আমাদের একটা মোড় ঘোরানো এক্সক্লুসিভ একটা ভিডিও পাওয়া গিয়েছে। সেই ভিডিও এক্সক্লুসিভ, সেই ভিডিও থেকে স্টিল আমরা এনসার্কেল করে আপনাদের দেখাচ্ছি সেমিনার হলে ওনারা কি করতে গিয়েছিলেন। আমাদের সহকর্মী সৌরভ দত্ত আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। দর্শক দেখলেন আপনারা, এইবারে আসবো মমতা ব্যানার্জির আসল কাহিনীতে। মমতা ব্যানার্জি যেদিন থেকে রাজনীতিতে যোগদান করেছেন, ভারতবর্ষের প্রথম যে দল কংগ্রেস, সেই কংগ্রেসে যোগদান করার পর থেকে তিনি যেভাবে মিথ্যে কথা বলে এসছেন, প্রথম মিথ্যে তিনি বলেছিলেন ডক্টরেট। অবশেষে দেখা গেল যে ইউনিভার্সিটি থেকে তিনি ডক্টরেট পেয়েছেন, সেই ইউনিভার্সিটিটার কোনো অস্তিত্বই নেই। জীবনের প্রথম যার শুরু মিথ্যে কথা দিয়ে, সে জীবনে কখনো সত্যি কথা বলবে এটা ভাবাই যায় না। দর্শক, আমরা আপনাদের কাছে 3টে সংবাদ, 3টে নিউজ, পুরনো নিউজ, যেগুলো আপনাদের সামনে তুলে ধরছি এই ঘটনার পরিপ্রেক্ষিতে। কারণ কুণাল ঘোষ বড় প্রশ্ন তুলেছেন, বড় কথা বলছেন, সেই কথার পরিপ্রেক্ষিতে জবাব তো তাকে দিতেই হবে।
প্রথম হচ্ছে নন্দীগ্রাম কাণ্ড। আপনারা সকলেই জানেন নন্দীগ্রাম কাণ্ড। 14 জন কৃষক মারা গেছিল, 100 জন নিখোঁজ হয়ে গেছিল। মৃত ব্যক্তিদের বডি এবং ফায়ারিং থেকে সেদিন পুলিশের যে গুলি পাওয়া গেছিল, সেই গুলি কিন্তু পুলিশ ব্যবহার করেনি। অনেক গুলি, মানে যত জনের লাশ পড়েছিল, 14 জন কৃষক মারা গেছিলেন, এছাড়া যে ফায়ারিং হয়েছিল তার যে গুলির যে নমুনা সংগ্রহ করা হয়েছিল, তাতে দেখা গেছিল সেখানে পুলিশের গুলি অনেক কম ছিল, তার তুলনায় বেশি গুলি ছিল পুলিশের বাইরে যারা ফায়ারিংটা করেছে, যারা ফায়ারিংটা করিয়েছিল। 2007 সালের কথা বলছি দর্শক। সেই ইনভেস্টিগেশনে বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু তিনি সিবিআই দপ্তরে এসে তার বক্তব্য রেখে গেছিলেন। পরবর্তীকালে মমতা ব্যানার্জি সেই ফাইল কিন্তু বন্ধ করে দিয়েছেন, কোন রকম তদন্তকে এগোতে দেননি। তদন্তের জায়গায় পড়েছিল, তদন্ত কিন্তু আর এগোয়নি। বলা হয়েছে কি, বলা হয়েছে ফাইল নাকি বামেরা লোপাট করে দিয়েছে, বামেরা নাকি ফাইলগুলোকে নষ্ট করে দিয়ে গেছেন। 3/10/2010 সিঙ্গুর প্রকল্প তুলে নিয়ে গেল অন্যত্র টাটা গোষ্ঠী। তাপসী মালিককে নিয়ে বিরাট রকমের প্রচার পেয়েছিলেন মমতা ব্যানার্জি। 18/12/2006 সালে সুহৃদয় দত্ত, তাকে গ্রেপ্তার করেছিল সিবিআই। সিঙ্গুরের জোনাল কমিটির সম্পাদক তিনি ছিলেন সেই সময়। সুহৃদয় দত্ত এবং দেবু দুজনেই যাবজ্জীবন সাজা হয়। পরে সেটা হাইকোর্টে তারা যখন যান, হাইকোর্ট প্রশ্ন তুলেছিল। হাইকোর্টের প্রশ্ন ছিল যে তাপসী মালিক কোনো রাজনীতি করেন না, তাপসী মালিক সাথে কোনো রকম সম্পর্ক নেই রাজনীতির। তাপসী মালিকের কোনো জমিও ছিল না, যেটা টাটা গোষ্ঠী যে নিয়েছে জমিগুলো, সেই জমির মধ্যে তাপসী মালিকের কোনো জমি ছিল না। তাহলে প্রশ্ন হচ্ছে কলকাতা হাইকোর্টে যে তাপসী মালিকে কেন এই দুজন ব্যক্তি রেপ করে খুন করতে যাবেন বা আগুনে তাকে পুড়িয়ে দেবেন? এই প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারেনি তৎকালীন আজকের দিনের যে প্রশাসক, যিনি মাথায় বসে আছেন, তারা কিন্তু সেই উত্তর দিতে পারেননি এবং সেই ফাইলও কিন্তু বন্ধ হয়ে আছে। এবং তাপসী মালিকের বাবা মায়েদের যে অভিযোগ, তারা পরবর্তীকালে যেটা বলেছিলেন যে আমরা একটা চক্রান্তর শিকার হয়ে গেলাম। তৃণমূল কংগ্রেস যে শেখানো গুলিতে শিখিয়েছিলেন, সেই শেখানো গুলি আওড়াতে গিয়ে না পেল চাকরি, না পেল কিছুই হলো না। তাপসী মালিকের বাবা মায়েদের অসহায়, এখন তাদের চোখে জল পড়ে যে মেয়ের জন্য তাদের লড়াই করা উচিত ছিল, তাদের প্রতিবাদ করা উচিত ছিল, তারা ভুল বুঝে, তাদেরকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে অন্যদিকে চালনা করার ফলে তারা কিন্তু তাদের মেয়ের যারা অপরাধী, মূল যারা অপরাধী, যারা দোষ করেছিল, তাদের শাস্তি তারা দিতে পারল না। সেই জন্য এখনো তারা আক্ষেপ করেন। দর্শক, রিজওয়ানুর রহমানের কথা আপনাদের মনে আছে, একটি প্রেম কাহিনী। বাংলার ইতিহাসে কিন্তু এই প্রেম কাহিনী অমর হয়ে থাকবে। রিজওয়ানু একটি মেয়েকে তার সাথে প্রেম করেছিলেন, টোডি পরিবারে লাক্স পুঁজির মালিক যিনি, তার মেয়ের সাথে তিনি প্রেমে আবদ্ধ হয়েছিলেন। পরবর্তীকালে বিয়েও করেছিলেন, বিয়ে করে তারা সংসারও করছিলেন। কিন্তু হঠাৎ একদিন, কবে, 2007 সালের 21শে সেপ্টেম্বর পাতিপুকুরের কাছে রেল লাইনের ধারে উদ্ধার করা হয় রিজওয়ানুর দেহ। সেই সময় বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বাধীন সরকার চলছে এবং যারা পুলিশে ছিলেন, উচ্চপদস্থ পুলিশ অফিসার প্রসন্ন ব্যানার্জি, এদেরকে সাসপেন্ড করা হয়েছিল অন ডিউটি অবস্থায়। কিন্তু তারপরেও কিন্তু সেই কেস ধামাচাপা পড়ে যায়। সেই ফাইলও নাকি মমতা ব্যানার্জির সরকার খুঁজে পাচ্ছেন না, সেই ফাইলও বন্ধ অবস্থায় পড়ে আছে। এবং সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা যেটা হচ্ছে যে রিজওয়ানুর রহমানের যে দাদা রুকবানুর রহমান, তাকে লোভ দেখিয়ে তার যে মুখ, সেই মুখ বন্ধ করে দিল কে?
না এই মমতা ব্যানার্জির সরকার? 2011 সালে তাকে বিধানসভা থেকে জিতিয়ে আনলো, ছাপড়া বিধানসভা থেকে তাকে বিধায়ক হিসাবে জিতিয়ে আনা হলো। সেই রুকবানুর রহমান চুপ করে গেল ভাইয়ের মৃত্যুর প্রতিবাদ করা থেকে। কারা করিয়েছিল? কারা চুপ করিয়েছিল? এই শাসক, আজকের দিনের যে শাসক, যে মাথা মমতা ব্যানার্জি, তার নেতৃত্বে। দর্শক, এরকম প্রচুর ঘটনা আছে যেগুলো মমতা ব্যানার্জি ডানে বায়ে বায়েকে ডানে করেছেন। রাইটার্স বিল্ডিং অভিযানের সময় কিন্তু ঘটনা শোনা যায় যে সেখানেও কিন্তু এই গুলি চালনার পেছনে মমতা ব্যানার্জির একটা বড় ভূমিকা আছে। রেড রোডের ওপরে জ্যোতি বসুর যে কনভয়ে আসছিল, সেই কনভয়েতে মুখ ঢাকা, মানে মহিলারা যেভাবে মুখ ঢেকে থাকেন সেইভাবে মুখ ঢেকেছিলেন আজকের যিনি মন্ত্রী, কারামন্ত্রী, এরকম আরো বেশ কয়েকজন মহিলা সেজে রাস্তায় জ্যোতি বসুর কনভয়কে আটকাবার চেষ্টা করেছিলেন। সেই সময় উত্তেজনার পারদ তৈরি করেছিল কিন্তু এই মমতা ব্যানার্জি, যিনি আজকের সরকারের প্রধান হয়ে বসে আছেন। দর্শক, এই কথাগুলো কেন বললাম, তার পেছনে মূল কারণ হচ্ছে মমতা ব্যানার্জির চরিত্রটাকে, মমতা ব্যানার্জির যে ক্যারেক্টার, মমতা ব্যানার্জি কিভাবে উঠেছেন, মমতা ব্যানার্জি কি করতে পারেন, তার যে পাল্টিবাজি, সেইগুলো যদি দেখতে হয় তাহলে এই ঘটনাগুলোকে দেখলে বোঝা যাবে যে কিভাবে তিনি একের পর এক গেম খেলে গিয়ে তিনি পশ্চিমবঙ্গের মসনদে বসেছিলেন। এবং আজকে আরজিকর কাণ্ড নিয়ে যদি আমরা পর পর দেখি তাহলে একটা জিনিস পরিষ্কার, যে কেন ঢাকা হলো। আরজিকরে যারা রেপ করেছিলেন, যে সমস্ত লোকেরা আরজিকর কাণ্ডের সাথে জড়িত, তাদেরকে কেন বাঁচাতে চাইছেন মমতা ব্যানার্জি? এর কোনো সদুত্তর তৃণমূল কংগ্রেসের কারোর কাছে নেই, কিন্তু আমাদের কাছে আছে। দর্শক, এর স্পষ্ট কারণ হচ্ছে মমতা ব্যানার্জি যে লাইফস্টাইল, যেভাবে তিনি বড় হয়েছেন, যেভাবে তিনি রাজনীতি করেন, যে নোংরা রাজনীতি করেন, এবং যেখানে টাকা সেইখান থেকে টাকা কিভাবে আনা যায় তার যে বন্দোবস্ত ব্যবস্থা, এটা তিনি প্রতিটা ক্ষেত্রে করে এসছেন। এবং প্রতিটা ক্ষেত্রের এই যে আরজিকর কাণ্ড, এই আরজিকর কাণ্ডে যারা যুক্ত আছেন তাদের মধ্যে যারা বড় মাথা, তাদের সাথে মমতা ব্যানার্জি সরাসরি কোনো না কোনো লিঙ্ক আছে। একটা বড় অঙ্কের টাকা টালির চালে যায়, যে কারণে মমতা ব্যানার্জি চেষ্টা করছেন যেভাবেই হোক এটাকে দমাতে হবে, এটাকে বন্ধ রাখতে হবে মানুষের মুখ। যার জন্য তিনি কি বলছেন, আমি অনেক রাজনীতি করেছি, আমি অনেক কিছু করেছি। হ্যাঁ, অবশ্যই আপনি অনেক কিছু করেছেন, কিন্তু যতগুলো আপনি প্রতিবাদ করেছেন, যত সময় আপনি দীর্ঘ থেকে দীর্ঘতর প্রতিবাদ মঞ্চ তৈরি করে রাস্তায় নেমেছিলেন, তার পেছনে প্রচুর ষড়যন্ত্র আছে। এবং সেই ষড়যন্ত্রের গন্ধ আপনি সব সময় পান, যেহেতু আপনি নিজে সেটা করে এসছেন। তাই আপনার নেতৃত্বে কুণাল ঘোষকে দিয়ে, চন্দ্রিমা ভট্টাচার্যকে দিয়ে আপনাকে বলাতে হচ্ছে কি বিজেপির নেতা নেত্রীরা তারা চাইছে যে আগামীকাল যাতে একটা কিছু ঘটনা ঘটে। প্রশ্ন হচ্ছে আপনারা চাইছেন কিনা তার কি প্রমাণ আছে? আপনারা যে চাইছেন না, আপনারা যে কালকে কোনো কিছু অঘটন ঘটাবেন না, আরজিকর কাণ্ডে যেটা আমরা দেখেছি, তৃণমূলের গোষ্ঠীর লোকেরা আরজিকর ভাঙচুর করেছে, কোনো সাধারণ মানুষ সেখানে কিন্তু ভাঙচুর করতে যায়নি। এটা একদম পরিষ্কার। আপনি 32 জন, 37 জন, 40 জন, 50 জনকে গ্রেপ্তার করুন, তাতে কিচ্ছু যায় আসে না। বাংলার প্রতিটা মানুষ দেখেছে ভিডিও, দেখেছে সেই সংবাদ। আপনি সংবাদকে ঘুরিয়ে দিতে পারেন, আপনি মিথ্যে প্রলোভে মিথ্যেকে সত্যকে মিথ্যে বলে চাপাতে পারেন, মিথ্যেকে সত্য বলে দিতে পারেন, কিন্তু বাংলার মানুষ সেটা এখনো শেখেনি। তাই বাংলার মানুষ প্রতিবাদের রাস্তায় নেমেছে। আগামীকাল প্রতিবাদ হচ্ছে, প্রতিবাদ হবে।
আপনি ভুয়ো সংবাদ বের করে কুণাল ঘোষকে দিয়ে, কুণাল ঘোষের বিশ্বাসযোগ্যতা কি আছে? তিনি নিজে বলেছেন যে সারদা মামলায় সব থেকে বেশি বেনিফিশিয়ারি যিনি, তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি ছাড়া আর কেউ নয়। আগে সেটা প্রমাণ করুন যে আপনি বেনিফিশিয়ারি নন, বা কুণাল ঘোষ এটা প্রমাণ করুক যে তিনি মিথ্যে বলছেন, তারপর তো কুণাল ঘোষের বিশ্বাসযোগ্যতা আসবে। বাংলার মানুষ কুণাল ঘোষকে ভাঁড় বলেছেন, একজন ভাঁড়, অসত্য, নেমখারাম, যা বলা যায়, চোর 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 জোর চোর, এই টাইপের একজন কীট। সুতরাং ওনার কথার কিচ্ছু যায় আসে না। আগামীকাল নবান্ন অভিযান হচ্ছে, হবে এবং হতেই হবে। এই আন্দোলন থামবে না। হাজার চেষ্টা হোক, শত চেষ্টা হোক, কোটি চেষ্টা হোক, মমতা ব্যানার্জির পুরো শক্তি নেমে আসুক, কিন্তু নবান্ন অভিযান হবে। এবং বাংলার মসনদে বাংলার বাঙালিরা, বাংলার মহিলারা, বাংলার পুরুষেরা বুঝিয়ে দিয়েছেন যে আর নয় মমতা, এবার যাবে তোমার ক্ষমতা। দর্শক, আমাদের আর কিছু বলার নেই। আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।